আমি ফারহানা রশিদ সুফলা। আমাদের আজকের আলোচ্য বিষয় আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। পর্ব আর্থ্রোপোডার প্রাণী জগতে বেশ বিশাল স্থান জুড়ে রয়েছে। প্রাণী জগতের মেজর বা প্রধান 10টি যে পর্ব রয়েছে তার মধ্যে আর্থ্রোপোডা অন্যতম। প্রাণী জগতের মেজর বা প্রধান যে 10টি পর্ব রয়েছে তাদের মধ্যে রয়েছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একটোপ্রোক্টা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। আর্থ্রোপোডা সর্ববৃহৎ পর্ব। পৃথিবীর মোট 3/4 হচ্ছে আর্থ্রোপোড। গ্রিক শব্দ আর্থ্রোস জয়েন্ট এবং পোডোস পজ ফুট পা থেকে এসেছে। এদের প্রায় প্রজাতির সংখ্যা হচ্ছে গিয়ে 9 লাখের মতো। এরা সন্ধিপদী প্রাণী। এদের পা দেখলেই বোঝা যায় কতগুলো খণ্ড একসাথে যুক্ত হয়ে এটা গঠিত হয়েছে, এর জন্য এদেরকে সন্ধিপদী বলা হয়ে থাকে। এরা পাহাড়, পর্বত, মরুভূমি, বালুময় স্থান, সমুদ্রের তলদেশে সব স্থানেই বসবাস করছে। এরা হচ্ছে সর্বভুক, অর্থাৎ এমন কিছু নাই যারা খায় না। এরা মুক্তজীবী এবং হচ্ছে পরজীবী ধরনের। এদের বুদ্ধিমত্তার দিক দিয়ে এরা বেশ উন্নত ধরনের। ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইলাম আর্থ্রোপোডা। এর বৈশিষ্ট্য, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, এদের সন্ধিপদী উপাঙ্গ বিদ্যমান। প্রতিটি খণ্ডে সাধারণত এক জোড়া উপাঙ্গ থাকে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইলেটারাল সিমেট্রি। ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক, 3টা স্তর দেখা যায়। দেহ হচ্ছে খণ্ডায়িত। মস্তক, বক্ষ, উদর বা মস্তক এবং কাণ্ড বা শিরবক্ষ এবং উদর নিয়ে গঠিত। কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত। এপিডার্মিস নিঃসৃত আমিষ, লিপিড, কাইটিন এবং ক্যালসিয়াম কার্বনেট দ্বারা কিউটিকল গঠিত, যা একটি নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়। পূর্ণাঙ্গ প্রাণীতে সিলোম হচ্ছে সংক্ষিপ্ত। রক্তে পূর্ণ হিমোসিল দ্বারা দেহগহ্বর গঠিত হয়। এর পৌষ্টিকতন্ত্রটা হচ্ছে সম্পূর্ণ। উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখোপাঙ্গ গঠিত হয়, যা হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণের জন্য অভিযোজিত। যেহেতু পাহাড়, পর্বত, সমুদ্রের তলদেশ সবখানে এদের বিচরণ আছে, সেহেতু এদের হচ্ছে গিয়ে মুখোপাঙ্গগুলো এমনভাবে গঠিত হয় পরিবেশ অনুযায়ী, যেটার জন্য খাদ্য গ্রহণে সেটা কাজে লাগাতে পারে। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উন্মুক্ত, যা পৃষ্ঠীয় সংকোচনশীল হৃৎপিণ্ড, ধমনী সমূহ এবং হিমোসিল নিয়ে গঠিত। কক্সাল, অ্যান্টেনাল, মাল্পিজিয়ান টিউবিল দ্বারা রেচন সম্পাদিত হয়। এদের স্ত্রী পুরুষ প্রাণী হচ্ছে গিয়ে আলাদা। সাধারণত অন্ধনিষেক হয়। প্রায় ক্ষেত্রে মেটামরফোসিস দেখা যায়। দেহ প্রাচীর ফুলকা, ট্রাকিয়া বা পুস্তক ফুসফুস দ্বারা শ্বসন কার্য সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এদের যে শ্বসন কার্যটা সেটা হচ্ছে গিয়ে দেহ প্রাচীর বা ত্বকীয় যে শ্বসন সেটাকে দেহ প্রাচীর দিয়ে হয়ে থাকে। ফুলকা, ট্রাকিয়া এবং পুস্তক ফুসফুস এই দ্বারা শ্বসনটা হয়ে থাকে। স্নায়ুতন্ত্র হচ্ছে গিয়ে সংবেদীতন্ত্র সুবেশিত এবং সরলাক্ষী, পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, সংবেদী চুল, অডিটরি অঙ্গ, স্ট্র্যাটোসিস্ট এগুলো নিয়ে গঠিত। এবার হচ্ছে আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। শ্বসন কাকে বলে? শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ বা গতিশক্তি রূপে মুক্ত করে এবং পরিশেষে উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তাকে হচ্ছে শ্বসন বলে। শ্বসন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন হচ্ছে বাইরের পরিবেশ থেকে অক্সিজেন শ্বসনাঙ্গের মাধ্যমে দেহে প্রবেশ করে এবং কোষস্থ খাদ্যের জৈব জারণের ফলে উদ্ভূত কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বিমুক্ত করে। অর্থাৎ অক্সিজেনটা গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেওয়া, নিঃশ্বাস প্রশ্বাস যেটা, সেটা হচ্ছে কি বহিঃশ্বসন। অন্তঃশ্বসন পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন জীবকোষের অভ্যন্তরে জটিল জৈব জারণ প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তুকে ভেঙে এটিপি নামক শক্তি ভাণ্ডার
তৈরি করে এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড, পানি ইত্যাদি উৎপন্ন করে কোষ থেকে বের করে দেয়, সেটাই হচ্ছে অন্তঃশ্বসন। অর্থাৎ কোষের যে জটিল অন্তস্থ যে কোষের যে ভাঙন এবং এখানে যে শক্তি সঞ্চার হওয়া, সেটা হচ্ছে কি অন্তঃশ্বসন। এছাড়া কিছু কিছু অতি ক্ষুদ্র জলজ ও স্থলজ সন্ধিপদীদের নির্দিষ্ট শ্বসন অঙ্গ থাকে না, দেহত্বক গ্যাসীয় আদান প্রদানের কাজ করে থাকে, যাকে হচ্ছে গিয়ে ত্বকীয় শ্বসন বলা হয়ে থাকে। অর্থাৎ ত্বকের মাধ্যমে এদের শ্বসন কার্যটা সম্পাদিত হয়ে থাকে। এবার আসবো আর্থ্রোপোডার শ্বসন অঙ্গ। আর্থ্রোপোডার শ্বসন অঙ্গ হলো শ্বসন প্রক্রিয়ার সম্পাদনের জন্য, অর্থাৎ এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছে বা ত্বকের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন উপায়ে যে হচ্ছে, সেই আদান প্রদান বা যে বিভিন্ন উপায়গুলো আছে সেইটা শ্বসন প্রক্রিয়া যে সম্পাদনের জন্য যে অঙ্গগুলা কাজ করে থাকে তাদেরকে বলা হচ্ছে শ্বসনাঙ্গ। আর্থ্রোপোডাদের অবস্থান ও পরিবেশগত তারতম্যের কারণে বিভিন্ন ধরনের শ্বসনাঙ্গ পরিলক্ষিত হয়, অর্থাৎ আর্থ্রোপোডাদের বিচিত্র ধরনের শ্বসনাঙ্গ পরিলক্ষিত হয়। যেহেতু এরা পাহাড়, পর্বত, সমুদ্র বিভিন্ন স্থানে বিচরণ করছে, সেহেতু এদের হচ্ছে গিয়ে শ্বসনাঙ্গ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্রায় বেশ বৈচিত্র্যপূর্ণ শ্বসনাঙ্গ দেখা যায়। বাসস্থানের প্রকৃতির উপর ভিত্তি করে আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে জলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ, স্থলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ এবং পরজীবী আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। পরজীবী হচ্ছে গিয়ে পোষক এবং পরজীবী যেসব জীব আশ্রয়, আহার, নিরাপত্তা দান করে তাদেরকে পোষক বলা হয়, এবং যারা এটা গ্রহণ করে অর্থাৎ আশ্রয় এবং হচ্ছে গিয়ে আহার, নিরাপত্তা এগুলো লাভ করে বা গ্রহণ করে তারাই হচ্ছে গিয়ে পরজীবী। পরজীবী পোষক আশ্রয় দিয়ে থাকে। পোষক হলো সেই প্রাণী যা পরজীবীকে আশ্রয় দান করে। পোষকরা সাধারণত পরজীবীকে খাদ্য, আশ্রয় দান করে থাকে। পরজীবীকে দেহের নানা জায়গায়, মানে দেহের যে বহির্ভাগে বা অঙ্গে বা টিস্যু বা তরল পদার্থ থাকে, সেইখানে এরা বাস করে থাকে, মানে বিভিন্ন জায়গায় এরা ধারণ করে পরজীবীকে। পোষকরা একাধিক পরজীবী বহন করে থাকে। তাহলে পোষক হচ্ছে গিয়ে যে দান করছে খাদ্য, আহার, আর পরজীবী হচ্ছে গিয়ে যে পোষকের কাছ থেকে এগুলো নিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে পরজীবী। জলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। প্রথমেই আসবো জলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। জলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ পানিতে বসবাসকারী আর্থ্রোপোডা প্রাণীদের শ্বসনাঙ্গগুলো হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাইট, বইফুলকা, এপিপোডাইট এবং ফুলকা। ব্রাঙ্কিওস্টেগাইট, প্রথমেই আসবো ব্রাঙ্কিওস্টেগাইট। ব্রাঙ্কিওস্টেগাইট হচ্ছে গিয়ে ক্রাস্টেসিয়ান প্রাণীদের ফুলকা প্রকোষ্ঠের গিল চেম্বার সেটা চারিদিকে যে খোলক পরিবেষ্টিত থাকে তাকেই হচ্ছে গিয়ে ব্রাঙ্কিওস্টেগাইট বলা হয়ে থাকে। ব্রাঙ্কিওস্টেগাইট বলা হয়ে থাকে। এরা হচ্ছে গিয়ে অতি সহজে এখান থেকে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পানিতে বর্জিত করে শ্বাসকার্য এরা সম্পাদন করে থাকে, যেমন চিংড়ি ব্রাঙ্কিওস্টেগাইট। বইফুলকা বা বুকগিল, কিছু জলজ ক্রাস্টেসিয়ান প্রাণী আছে। বইফুলকাটা কিছু জলজ ক্রাস্টেসিয়ান প্রাণী আছে যারা হচ্ছে গিয়ে মেসোজোম অঞ্চলের রূপাঙ্গগুলোর পশ্চাতে যে ফুলকা সমৃদ্ধ অঞ্চল বিদ্যমান, প্রতিটি ফুলকা রক্তজালক সমৃদ্ধ হয় এবং প্রায় 1500 পাতলা প্রাচীর বিশিষ্ট ল্যামেলি মতো বইয়ের মতো থাকে, যাকে বলা হয় হচ্ছে গিয়ে বই ফুলকা। এই যে পাতলা ল্যামেলির মতো থাকে, বইয়ের মতো দেখতে, এদেরকে বলা হয় যে বই ফুলকা। এপিপোডাইট। এপিপোডাইট হচ্ছে গিয়ে ক্রাস্টেসিয়ান প্রাণীর ম্যাক্সিলেপেডের সাথে যুক্ত সূক্ষ্ম যে রক্তবাহিকা সমৃদ্ধ পাতলা পর্দা বিশিষ্ট যে বহির্বৃদ্ধি পানি থেকে সহজে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পানিতে বর্জন করে, এপিপোডাইট বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে ফুলকা। ফুলকা হচ্ছে গিয়ে গিল।
চিংড়ির প্রথম ম্যাক্সিলিপেড এবং দ্বিতীয় ফুলকা হচ্ছে কি দেহপ্রাচীরের বহিবৃদ্ধির ফলে অসংখ্য রক্তবাহিকা সমৃদ্ধ যে অঙ্গ পানি থেকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে শ্বসন কার্য সম্পাদন করতে পারে, তাকেই হচ্ছে কি ফুলকা বলা হয়ে থাকে। এই ফুলকা প্রকোষ্ঠ এটা হচ্ছে যে এই যারা হচ্ছে গিয়ে দেহপ্রাচীরের বহিবৃদ্ধির ফলে যে অসংখ্য রক্তবাহিকা সমৃদ্ধ যে অঙ্গ যেগুলো হচ্ছে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে শ্বসন কার্য সম্পাদন করে, সেটাই হচ্ছে গিয়ে ফুলকা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফুলকার একটা করে অক্ষ থাকে, প্রতিটি ফুলকার অনেকগুলো ফুলকা ল্যামেলি বিদ্যমান থাকে, পরপর সাজানো থাকে। এই যে প্রত্যেকটা অক্ষ রয়েছে এবং এইগুলো হচ্ছে গিয়ে সাজানো কতগুলো ল্যামেলি দ্বারা এরা হচ্ছে গিয়ে আবৃত থাকতেছে, মানে ল্যামেলি দ্বারা পরপর সাজানো থাকে। ফুলকা একটি শক্ত আবরণ আবৃত কক্ষের মধ্যে অবস্থান করছে। ফুলকা অক্ষের মধ্য বরাবর অ্যাফারেন্ট এবং ইফারেন্ট রক্তবাহিকা নালী বিদ্যমান। এইটার মধ্যে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নালী রয়েছে। প্রতিটি ফুলকা পাতের বাইরের দিকে কাইটিন আবরণ বিদ্যমান থাকে। ফুলকা পাতের ভিতরের দিকে এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে ফুলকার কতগুলো প্রকারভেদ দেখা যায়, বিভিন্ন ধরনের ফুলকা দেখা যায়। যেমন প্রাণীদেহে অবস্থান অনুসারে কোথায় ফুলকাটা অবস্থান করছে সেই অনুসারে, ফুলকার গঠন অনুসারে, ফুলকা দেখতে কীরকম সেই গঠন অনুসারে, এবং জলজ পরিবেশে অভিযোজন অনুসারে, জলজ পরিবেশে কে কীভাবে অভিযোজিত হচ্ছে সেই অনুযায়ী ফুলকার প্রকারভেদ করা হয়েছে। এই তিনটার মধ্যে প্রাণীদেহে অবস্থান অনুসারে আবার একে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রোটোব্রাঞ্চ, অর্থোব্রাঞ্চ, প্লুরোব্রাঞ্চ। ফুলকার গঠন অনুসারে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ফাইলোব্রাঞ্চ, ট্রাইকোব্রাঞ্চ এবং ডেন্ড্রোব্রাঞ্চ। জলজ পরিবেশে অভিযোজন অনুসারে 8টা ভাগে ভাগ করা হয়েছে, ট্রাকিয়াল ফুলকা, শ্বাসরন্ধ্র ফুলকা, উদরীয় ফুলকা, পুচ্ছ ফুলকা, রক্ত ফুলকা, শারীরিক ফুলকা, প্লাস্ট্রন ফুলকা এবং মলাশয় ফুলকা। প্রাণীদেহে অবস্থান অনুযায়ী ফুলকা হচ্ছে 3 ধরনের। কি কি? প্রোটোব্রাঞ্চ, অর্থোব্রাঞ্চ, প্লুরোব্রাঞ্চ। প্রোটোব্রাঞ্চ হচ্ছে উপাঙ্গের মূল অংশ বা পোডোমিয়ার থেকে উৎপন্ন ফুলকা প্রোটোব্রাঞ্চ নামে গঠিত। যেমন হচ্ছে গিয়ে এই যে অংশটা, মূল যে অংশটা, এই অংশটা থেকে যে উপাঙ্গের যে মূল অংশ বা পোডোমিয়ার থেকে উৎপন্ন যেটা হয় সেই ফুলকাটাই হচ্ছে গিয়ে প্রোটোব্রাঞ্চ ফুলকা। যেমন হচ্ছে চিংড়ির প্রথম ফুলকা জোড়া দ্বিতীয় ম্যাক্সিলিপেটের কক্সের সাথে যুক্ত থাকে এটা। অর্থোব্রাঞ্চ হচ্ছে দেহের সাথে উপাঙ্গ যুক্তকারী পর্দার সাথে ফুলকা যুক্ত থাকলে সেই ফুলকা হচ্ছে অর্থোব্রাঞ্চ নামে পরিচিত। এই যে এটা হচ্ছে কি অর্থোব্রাঞ্চ। এটা হচ্ছে তৃতীয় ম্যাক্সিলিপেটের সংযোগকারী অর্থোডিয়াল পর্দার সাথে যুক্ত থেকে 2 জোড়া ফুলকা। প্লুরোব্রাঞ্চ ক্রাস্টেসিয়া প্রাণীদের শেষ 5 জোড়া পায়ের পার্শ্বীয় প্রাচীর প্লিউরার সাথে যুক্ত ফুলকাকে প্লুরোব্রাঞ্চ বলা হয়ে থাকে। এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা পরের পাঁচটা সেটা হচ্ছে গিয়ে প্লুরোব্রাঞ্চ। এটা হচ্ছে গিয়ে প্রোটোব্রাঞ্চ, অর্থোব্রাঞ্চ, এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে প্লুরোব্রাঞ্চ। চিংড়ির ক্ষেত্রে 4র্থ থেকে 8ম জোড়া ফুলকাগুলো হচ্ছে গিয়ে প্লুরোব্রাঞ্চ ধরনের। এই একটা জিনিসই এখানে একটা যে খণ্ড সেটাই হচ্ছে এখানে করে দেখানো হয়েছে যে ফুলকা পাত এরকম ল্যামেলিগুলা বইয়ের মতো করে সাজানো একটার পর একটা সজ্জিত থাকে। এরপর আসবো ফুলকা গঠনের উপর ভিত্তি করে একে 5টা ভাগে ভাগ করা যায়, ফাইলোব্রাঞ্চ, ট্রাইকোব্রাঞ্চ, ডেন্ড্রোব্রাঞ্চ। ফাইলোব্রাঞ্চ হচ্ছে চ্যাপ্টা ফুলকা পাতের দ্বারা গঠিত ত্রিকোণাকার ফুলকাকে হচ্ছে গিয়ে ফাইলোব্রাঞ্চ বলা হয়ে থাকে। এটা চিংড়ি ও কাঁকড়া এই ধরনের ফুলকাটা দেখা যায়। ট্রাইকোব্রাঞ্চ হচ্ছে গিয়ে সরু অশাখায়িত ও অনেকটা বোতল ব্রামের মতো ফুলকা থাকে, সেগুলোকে ট্রাইকোব্রাঞ্চ বলা হয়ে থাকে। এই যে বোতলের মতো ফুলকা থাকে এগুলো হচ্ছে গিয়ে ট্রাইকোব্রাঞ্চ। এরপর হচ্ছে গিয়ে ডেন্ড্রোব্রাঞ্চ। ডেন্ড্রোব্রাঞ্চ হচ্ছে ফুলকা অক্ষের চারিদিকে শাখা প্রশাখা যুক্ত অসংখ্য ফুলকা সূত্র সমৃদ্ধ ফুলকাকে ডেন্ড্রোব্রাঞ্চ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে গিয়ে মিউয়াস। এবার হচ্ছে জলজ পরিবেশে যে ফুলকাগুলো রয়েছে সেই ফুলকাগুলো সেগুলো আবার 8টি ভাগে বিভক্ত হয়ে থাকে।
ট্রাকিয়াল শ্বাসরন্ধ্র, উদরীয়, পুচ্ছ, রক্ত, শারীরিক, প্লাস্ট্রন এবং মলাশয়। ট্রাকিয়াল ফুলকা। ট্রাকিয়াল ফুলকা হচ্ছে যেসব ফুলকা ট্রাকিয়া বা শ্বাসনালীর সাথে যুক্ত থাকে তাদেরকে ট্রাকিয়াল ফুলকা বলা হয়ে থাকে। ট্রাকিয়াল ফুলকা এটা হচ্ছে গিয়ে ট্রাকিয়া বা শ্বাসনালীর সাথে যুক্ত। জলজ পতঙ্গের ট্রাকিয়াল ফুলকাগুলো এই ধরনের। শ্বাসরন্ধ্র ফুলকা। শ্বাসরন্ধ্র ফুলকা হচ্ছে গিয়ে যেসব ফুলকা পতঙ্গের শ্বাসরন্ধ্রের পাশে যুক্ত থাকে তাদেরকে শ্বাসরন্ধ্র ফুলকা বলা হয়ে থাকে। ট্রাকিয়াল ফুলকা, ট্রাকিয়াল ফুলকা এই ধরনের দেখতে। শ্বাসরন্ধ্র ফুলকা হচ্ছে গিয়ে শ্বাসরন্ধ্রের পাশে যুক্ত থাকে। কোলিওপটেরা ডিপটেরা বর্গের পতঙ্গে এই ধরনের ফুলকাগুলো দেখা যায়, শ্বাসরন্ধ্র ফুলকা। উদরীয় ফুলকা। উদরীয় ফুলকা হচ্ছে গিয়ে পতঙ্গের জলজ যে নিভ বা নায়াডগুলো রয়েছে তাদের উদর অঞ্চলে যে সব চ্যাপ্টা আকৃতির ফুলকা দৃষ্টিগোচর হয় সেগুলোকে উদরীয় ফুলকা বলে। মানে উদরের দিকে, এটা উদর, এখানে যে ফুলকাগুলো থাকে সেগুলোকেই বলা হয়েছে কি উদরীয় ফুলকা। পুচ্ছ ফুলকা বা কর্ডাল গিল। জলজ পতঙ্গের লার্ভা বা নিম্ফের পিছনের দিকে যে শ্বাসক্রিয়া যে যার মাধ্যমে হয় সে ফুলকা থাকে, পুচ্ছদেশে যে ফুলকা যুক্ত থাকে তাকে হচ্ছে গিয়ে বলা হচ্ছে পুচ্ছ ফুলকা। রক্ত ফুলকা। কিছু পতঙ্গের লার্ভায় পায়ের শেষের দিকে প্রান্তে নলাকার বা উদ্গম ক্ষমতা সম্পন্ন যে শ্বাসঙ্গ দেখা যায় তাকে হচ্ছে গিয়ে রক্ত ফুলকা বলা হয়ে থাকে। শারীরিক ফুলকা, ফিজিক্যাল গিল। কিছু পতঙ্গের দেহে উপরিভাগে অবস্থিত রোমগুলো অক্সিজেন শোষণ ও সংরক্ষণ করে প্রয়োজনীয় শ্বাসকার্য সম্পন্ন করে, তাই এই ধরনের ফুলকা মানে গঠনকে বলা হয়েছে কি শারীরিক ফুলকা। যেমন জলজ বিটেল। প্লাস্ট্রন। কিছু জলজ পতঙ্গের দেহের বাইরে রোমগুলো মাথার সমকোণে অবস্থান করে বাতাস ধরে রাখে এবং নিচে শ্বসন কার্য সম্পাদন করে থাকে। এই ধরনের শ্বসনাঙ্গকে বলা হয়ে থাকে হচ্ছে গিয়ে প্লাস্ট্রন শ্বসন। এই যে বিভিন্ন ধরনের ফুলকা। এরপর হচ্ছে গিয়ে মলাশয় ফুলকা। মলাশয় ফুলকা হচ্ছে গিয়ে ফড়িং মানে ড্রাগন ফ্লাইয়ের নিম্ফের মলাশয়ের প্যাডলেটে এক ধরনের প্রশস্ত ফুলকা বহন করে, যা হচ্ছে গিয়ে মলাশয় ফুলকা নামে পরিচিত। তাহলে উদরের দিকে যে ফুলকা থাকে উদরীয় ফুলকা, পুচ্ছর দিকে যে ফুলকা থাকে সেটা হচ্ছে গিয়ে পুচ্ছ ফুলকা। এরকম অনেকগুলো ফুলকার গঠন দেখা যায়, বিভিন্ন ধরনের ফুলকা। এই হচ্ছে গিয়ে আর্থ্রোপোডের জলজ যে শ্বসন, সেই জলজ শ্বসনের কতগুলো বিভিন্ন যে প্রকার রয়েছে সেই প্রকারগুলো দেখা যায়, এরূপ প্রকার দেখা যায়। এরপর হচ্ছে গিয়ে স্থলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। স্থলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ হচ্ছে গিয়ে বহিঃফুসফুস এবং ট্রাকিয়া। ট্রাকিয়া আবার দুইটা আছে, একটা হচ্ছে বায়ুথলি এবং শ্বাসছিদ্র। শ্বাসছিদ্র আবার কয়েক ধরনের হয়ে থাকে, সরল শ্বাসছিদ্র, অ্যাট্রিয়েট শ্বাসছিদ্র, দ্বিকক্ষ বিশিষ্ট শ্বাসছিদ্র, বাইফেরাস এবং মাল্টিফেরাস। এছাড়াও শ্বাসরন্ধ্রের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী এদের আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হোলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র, হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র এবং অ্যানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। হেমিনিউস্টিককে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, পেরিনিউস্টিক, অ্যামফিনিউস্টিক, প্রোনিউস্টিক এবং মেটানিউস্টিক। এবার আসবো প্রথমেই বহিঃফুলকা বা বুক লাং। বহিঃফুলকা হচ্ছে গিয়ে স্থলজ যে অ্যারাকনিডাতে আছে তাদের হচ্ছে কাইটিন নির্মিত প্রাচীরযুক্ত যে ফুসফুসীয় প্রকোষ্ঠ উল্লম্বভাবে ঝুলে থাকে পুস্তকের মতো, যা ল্যামেলা অবস্থানরত বায়ু দ্বারা শ্বসনকার্য সম্পন্ন করে, তাকেই হচ্ছে গিয়ে বহিঃফুসফুস বলা হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে বহিঃফুসফুস। এটা কাইটিন নির্মিত যে প্রাচীরযুক্ত ফুসফুসীয় প্রকোষ্ঠ এগুলো উল্লম্বভাবে পুস্তকের মতো ঝুলে থাকে এবং হচ্ছে গিয়ে যে ল্যামেলা অবস্থান করে সেটা হচ্ছে গিয়ে বায়ু দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে এবং এদেরকে হচ্ছে গিয়ে বহিঃফুসফুস বলে। ট্রাকিয়া। ট্রাকিয়া সাধারণত দ্বিতীয় বক্ষীয় খণ্ডক থেকে অষ্টম উদরীয় খণ্ডক পর্যন্ত উভয় পাশে ত্বক ভাঁজ হয়ে ভিতর দিকে ঢুকে যায়, যা বাতাস পরিবহনের জন্য যে নলাকার নালী সৃষ্টি করে তাকেই হচ্ছে গিয়ে
ট্রাকিয়া বলা হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে ট্রাকিয়া। ট্রাকিয়াটা কি? ট্রাকিয়া হচ্ছে গিয়ে দ্বিতীয় বক্ষীয় খণ্ডক থেকে অষ্টম উদরীয় খণ্ডক পর্যন্ত উভয় পাশে ত্বক ভাঁজ হয়ে ভিতরে ঢুকে বাতাস পরিবহনের জন্য যে নালী সৃষ্টি করছে, এইটাকেই হচ্ছে গিয়ে ট্রাকিয়া বলা হয়। ট্রাকিয়া বা শ্বাসনালীগুলো সারা দেহে শাখা প্রশাখার মতো জালের মতো ছড়িয়ে যায়। এগুলো সারা দেহে ছড়িয়ে আছে, যা তন্ত্রের উদ্ভব ঘটায় তাকে হচ্ছে গিয়ে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে বহিঃকঙ্কাল, এই অংশটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার মাধ্যমে এই দেহের মধ্যে হচ্ছে গিয়ে এই শ্বাসটা চলে আসতেছে ট্রাকিয়াল কোষ, এটা হচ্ছে গিয়ে পেশি, এটা হচ্ছে ট্রাকিওল। ট্রাকিয়া দেহের ভিতরে যে সমস্ত শাখা প্রশাখার মাধ্যমে বিস্তার লাভ করে, এই যে এটাকে যেই শাখা প্রশাখার মাধ্যমে ও বিস্তার লাভ করতেছে ট্রাকিয়াটা, তাকে বলা হয়েছে কি ট্রাকিওল। ট্রাকিওলগুলো যেসব কোষে পরিসমাপ্তি এসে ঘটে, মানে এই ট্রাকিওলগুলো যেসব কোষে শেষ হয় এসে প্রান্তীয় কোষ নামে পরিচিত। ট্রাকিয়া যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে হচ্ছে শ্বাস ছিদ্র বা স্পাইরাকল বলা হয়ে থাকে। ট্রাকিয়া তন্ত্রের সাথে বায়ুথলি যুক্ত থাকে, মানে শ্বাস ছিদ্রটা যুক্ত থাকে এবং হচ্ছে গিয়ে এর প্রান্তে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ট্রাকিয়া তন্ত্রের সাথে বায়ুথলিটা যুক্ত থাকে। আর ট্রাকিয়া যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে হচ্ছে শ্বাস ছিদ্র বা স্পাইরাকল বলা হয়। এবার আসি শ্বাসছিদ্র। শ্বাসছিদ্র হচ্ছে গিয়ে পতঙ্গের শ্বাসতন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্র যেসব ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়ে থাকে তাকে হচ্ছে গিয়ে শ্বাসছিদ্র বলা হয়, অর্থাৎ এটা দেহের বাইরে উন্মুক্ত হয় এবং বাতাস গ্রহণ ও ত্যাগে সহায়তা করে। যারা এটাতে সহায়তা করে তাদেরকেই বলা হয়েছে গিয়ে শ্বাসছিদ্র বা স্পাইরাকল। অর্থাৎ পতঙ্গের শ্বাসতন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্র যেসব ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয় ও বাতাস গ্রহণ ও ত্যাগে সহায়তা করে তাদেরকে শ্বাসছিদ্র বা স্পাইরাকল বলা হয়ে থাকে। পতঙ্গের দেহখণ্ডকে সাধারণত জোড়ায় জোড়ায় অবস্থান করে এই স্পাইরাকলগুলো। স্পাইরাকল হচ্ছে 5 প্রকার। কি কি? সরল, অ্যাট্রিয়েট, দ্বিকক্ষ বিশিষ্ট, বাইফেরাস এবং মাল্টিফেরাস। এই হচ্ছে গিয়ে সরল, এটা শ্বাসছিদ্র এবং এটা হচ্ছে গিয়ে ট্রাকিয়া। সরলটা হচ্ছে গিয়ে যে সমস্ত শ্বাসছিদ্র ট্রাকিয়ার মাধ্যমে ট্রাকিয়ার লুমেনে উন্মুক্ত হয় তাদেরকে সরল শ্বাসছিদ্র বলা হয়। সোজা সরল শ্বাসছিদ্র। অ্যাট্রিয়েট হচ্ছে গিয়ে যেসব শ্বাসছিদ্র প্রথমে কোনো অ্যাট্রিয়াল গহ্বরে উন্মুক্ত হয় তাদেরকে অ্যাট্রিয়েট শ্বাসছিদ্র বলা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে গিয়ে যে শ্বাসছিদ্রের স্পাইরাকুলার গহ্বর বিভক্ত হয়ে দুটি গহ্বরে পরিণত হয়ে থাকে তাদেরকে দ্বিকক্ষ বিশিষ্ট শ্বাসছিদ্র বলা হয়। এই যে অগ্রকপাটিকা, পশ্চাৎ কপাটিকা, এটা প্যার। বাইফেরাস শ্বাসছিদ্র। বাইফেরাস হচ্ছে গিয়ে যে শ্বাসছিদ্র পর্যায়ক্রমে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠে ও পরে আরও একটি প্রকোষ্ঠে অতিক্রম করে ট্রাকিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে তাকে বাইফেরাস শ্বাসছিদ্র বলে। মাল্টিফেরাস হচ্ছে গিয়ে যে শ্বাসছিদ্র 2 এর অধিক ফাটলের মাধ্যমে উন্মুক্ত হয় তাকে হচ্ছে গিয়ে মাল্টিফেরাস শ্বাসছিদ্র বলা হয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে শ্বাসরন্ধ্রের সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে একে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন হোলোনিউস্টিক, হেমিনিউস্টিক, অ্যানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। এই হেমিনিউস্টিককে আবার হচ্ছে গিয়ে পেরিনিউস্টিক, অ্যামফিনিউস্টিক, প্রোনিউস্টিক এবং মেটানিউস্টিক বলা হয়ে থাকে। অর্থাৎ হোলোনিস্টিক কি? যে ট্রাকিয়াল তন্ত্রে 8 জোড়া শ্বাসরন্ধ্র উদরে প্রথম 8 খণ্ডাংশে 1 জোড়া অগ্রপক্ষে এবং 1 জোড়া পশ্চাৎপক্ষে অবস্থান করে তাকে হচ্ছে কি হোলোনিস্টিক বলা হয়ে থাকে। হেমিনিউস্টিক হচ্ছে যে সমস্ত ট্রাকিয়াল তন্ত্রের 1 বা একাধিক জোড়া শ্বাসরন্ধ্র অকেজ থাকে তাকে হচ্ছে গিয়ে হেমিনিউস্টিক বলা হয়ে থাকে। হেমিনিউস্টিকের মধ্যে যে পেরিনিউস্টিকটা আছে সেটা হচ্ছে গিয়ে এই হেমিনিউস্টিকটা ট্রাকিয়াল তন্ত্রের পশ্চাৎ বক্ষের শ্বাসরন্ধ্র বন্ধ থাকে তাকে হচ্ছে গিয়ে পেরিনিউস্টিক বলে। অ্যামফিনিউস্টিক হচ্ছে গিয়ে যে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রে কেবলমাত্র অগ্রবক্ষ ও উদরের পিছনের দিকে শ্বাসরন্ধ্র মুক্ত হয় তাকে হচ্ছে অ্যামফিনিউস্টিক বলা হয়ে থাকে।
প্রোনিউস্টিক হচ্ছে গিয়ে যে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রের উপরিভাগে কেবলমাত্র অগ্রবক্ষের শ্বাসরন্ধ্র জোড়া কার্যকর হয় তাকে হচ্ছে প্রোনিউস্টিক বলে। মেটানিউস্টিক হচ্ছে যে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রের কেবলমাত্র উদরের শেষ জোড়া স্পাইরাকল খোলা থাকে তাকে হচ্ছে গিয়ে মেটানিউস্টিক বলে। আর অ্যানিউস্টিক হচ্ছে গিয়ে যে ট্রাকিয়াল তন্ত্রের সবগুলো শ্বাসরন্ধ্র অকেজ থাকে এবং হচ্ছে গিয়ে এরা বদ্ধ শ্বাসনালীগুলো দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায় তাকে হচ্ছে কি অ্যানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়ে থাকে। এরপর আসবো বায়ুথলি। ট্রাকিয়া পড়েছি, এবার আসবো বায়ুথলি। বায়ুথলি হচ্ছে কি এয়ার স্যাক। কিছু পতঙ্গের শ্বাসনালী দেহ অভ্যন্তরে প্রসারিত হয়ে বায়ু ধারণ করে তাকে হচ্ছে গিয়ে বায়ুথলি বলা হয়ে থাকে। এই যে এটা বায়ুথলি, এয়ার স্যাক। এয়ার স্যাক দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করাই হচ্ছে এর উদ্দেশ্য। এসব বায়ুথলি সৃষ্টি হয়। এরা পেশি সংকোচন প্রসারণ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এদের হচ্ছে গিয়ে মৌমাছি, ঘাসফড়িং, প্রজাপতি ইত্যাদিতে এই বায়ুথলি দেখতে পাওয়া যায়। ওকে, এরপর আসবো হচ্ছে আমাদের পরজীবীয় শ্বসন অঙ্গ। পরজীবী তো আগেই জেনেছি পরজীবী কি, পোষক এবং পরজীবী কি। পোষক হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে খাদ্য আহার নিরাপত্তা দেয় এবং পরজীবী হচ্ছে যে যার কাছ থেকে এই খাদ্য আহার নিরাপত্তাটা পায়। আর্থ্রোপোডারও পরজীবী রয়েছে, বেশ কিছু পরজীবী রয়েছে। পরজীবী যেহেতু আরেকজনের দেহে বসবাস করে তারও তো শ্বাসের প্রয়োজন আছে, না হলে সে বাঁচবে কীভাবে। এই কারণে তারা বিভিন্ন উপায় অবলম্বন করে পোষকের যে শ্বাসক্রিয়াটা আছে সেখান থেকে তারা শ্বাসটা নিয়ে তাদের যে জীবন ধারণ সেই জীবন ধারণটা করে। পরজীবী আর্থ্রোপোডা শ্বসনাঙ্গ। এই পর্বের অনেক সদস্য অন্তঃপরজীবী রূপে অন্য প্রাণীদেহে বাস করে। এরা পোষক দেহের তরল মাধ্যমে বসবাস করে, সেই পরিবেশ থেকে সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে থাকে। এগুলোর মধ্যে অনেকগুলো ট্রাকিয়াল তন্ত্র অকেজ এবং দেহত্বকের মাধ্যমে শ্বসনক্রিয়া সম্পন্ন হয়। প্রক্রিয়াটি পরজীবী প্রাণীদের দেহকোষ ও পোষকের দেহ মধ্যস্থ তরলের মধ্যে গ্যাস বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। অভ্যন্তরীণ পরজীবী শ্বাসকার্যের ক্ষেত্রে এদেরকে উন্মুক্ত শ্বাসনালীতন্ত্রের সঙ্গে বাইরের যোগাযোগ রক্ষা করতে হয়। কতগুলো উপায় এরা অবলম্বন করে থাকে, যেমন বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন প্রাণী বিভিন্নভাবে এই ধরনের পরজীবী যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্নভাবে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। কর্নোপিডি পরিবারের লার্ভা আক্রান্ত পোষক প্রাণীর শ্বাসনালীর সঙ্গে লেগে থেকে শ্বাসকার্যের সমাধা করে, অর্থাৎ পোষক প্রাণীর যে শ্বাসনালীটা আছে সেটার গায়ে হচ্ছে গিয়ে লেগে থাকে, যার ফলে সেইখানে ছিদ্র করে বা সেই যে শ্বাসটা নিচ্ছে সেই শ্বাসটা সে নিয়ে তার শ্বসন যে ক্রিয়াটা আছে সেটা সম্পাদন করে থাকে। অনেক পরজীবী আবার আক্রান্ত প্রাণীর শ্বাসনালীর অংশবিশেষ ছিদ্র করে কিংবা দেহাবরণ ছিদ্র করে নিজের শ্বাসরন্ধ্রের সাথে বায়ুমণ্ডলের সংযোগ রক্ষা করে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে এদের বিভিন্ন রকমের উপায়, পরজীবীদের শ্বসনের বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে এরা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে পোষক থেকে শ্বাসকার্য চালায়। শ্বাসনালীর যেই অংশগুলো আছে সেই অংশের কিছু অংশ ওটা ছিদ্র করে সেইখান থেকে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সেগুলো হচ্ছে আদান প্রদান করে এরা হচ্ছে কি সেই অনুযায়ী এদের জীবনচক্র চালায়। ক্রিপ্টোকেটাম প্রজাতির থার্ড ইনস্টার লার্ভার শ্বাসক্রিয়া এভাবে হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে শ্বাসরন্ধ্রের মাধ্যমে মানে শ্বাসনালীর যে অংশবিশেষ ছিদ্র করে তারপর শ্বাসক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে এরা করে থাকে। কেননা এসব লার্ভার পায়ু শলাকায় প্রচুর শ্বাসনালী সমাবেশ দেখা যায় এদের। এনটিডি পরিবারের লার্ভার ডিমের খোলস আক্রান্ত প্রাণীর দেহের সঙ্গে বোটার মতো অঙ্গের সাহায্যে ঘনিষ্ঠ হয়ে লেগে থাকে। ডিমের খোলসের সঙ্গে এরোস্কোপিক প্লেট নামে একটি অঙ্গ দেখা যায়। এটা কোরিয়নে রূপান্তরিত হয়ে বায়ু সুড়ঙ্গ রূপে কাজ করে।
কোনো কোনো বন্ধ শ্বাসরন্ধ্র বিশিষ্ট অভ্যন্তরীণ পরজীবী এদের পাতলা ত্বকের সাহায্যে শ্বাসকার্য নির্বাহ করে। এই ত্বকের নিচে অনেক শ্বাসনালী সমাবেশ দেখা যায়, অর্থাৎ ওদের ত্বকটা হচ্ছে বেশ পাতলা, যেটা হচ্ছে গিয়ে ত্বকের মাধ্যমে যে শ্বসন ক্রিয়াটা হয় সেই শ্বসনের মাধ্যমে সেই শ্বসন ক্রিয়াটার মাধ্যমে এই কার্যগুলো সম্পাদন করে থাকে। ব্রাকায়োনিট পতঙ্গের ক্ষেত্রে পাতলা দেহাবরণ শ্বসনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই আবরণের সঙ্গে রক্তজালক সমৃদ্ধ থাকায় ব্যাপন প্রক্রিয়া রক্তের মাধ্যমে অতি সহজে সম্পন্ন হয়। অর্থাৎ এদের হচ্ছে গিয়ে ব্যাপন প্রক্রিয়া, এদের প্রাচীরটা এতই পাতলা এবং নিচে রক্তজালক সমৃদ্ধ থাকে, ফলে ব্যাপন প্রক্রিয়া খুব সহজেই হয়ে থাকে এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা হচ্ছে গিয়ে তাদের শ্বাসকার্য চালায়। কিছু লার্ভার উদাহরণ চলে শেষে কর্ডাল ভেসিকল নামক এক ধরনের গঠন থাকে, যেগুলো হচ্ছে কি অক্সিজেন পরিশোষণের মাধ্যমে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে থাকে। অর্থাৎ এই যে কর্ডাল ভেসিকল, এই কর্ডাল ভেসিকলের মাধ্যমে এদের নিচের দিকে কতগুলো হচ্ছে গিয়ে এগুলো অক্সিজেন পরিশোষণের মাধ্যমে হচ্ছে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে থাকে। এই যে কর্ডাল ভেসিকল থাকে এবং এই যে কর্ডাল ভেসিকলের যে ভেসিকল থেকে প্রোক্টোডিয়ামের প্রবৃদ্ধি, এটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের পশ্চাৎবক্ষ, এটা হচ্ছে মধ্য অন্ত্র, এটা হচ্ছে কিউটিকল, পর্দা যে বহিস্থ যে পর্দা সেই পর্দা এটা, এবং এটা হচ্ছে কি মধ্য অন্ত্রের পশ্চাৎ অক্লোসন, এইটা হচ্ছে কি এর মাধ্যমে হচ্ছে কি এখানে চলে আসে এবং যে অক্সিজেন যে শ্বসন ক্রিয়াটা পরিবেশের যে অক্সিজেন পরিবেশনের মাধ্যমে যে শ্বসন ক্রিয়াটা হয় সেটা সম্পাদন করে থাকে। কিছু পরজীবী লার্ভা আছে যারা হচ্ছে গিয়ে মেটানিউস্টিক পদ্ধতিতে শ্বসন সম্পন্ন করে থাকে। মেটানিউস্টিক কি ছিল? মেটানিউস্টিক হচ্ছে গিয়ে যে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রে কেবলমাত্র উদরে শেষ জোড়া স্পাইরাকল খোলা থাকে তাকে হচ্ছে গিয়ে মেটানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়েছিল। তাহলে এটা হচ্ছে মেটানিউস্টিক পদ্ধতিতে শ্বসন সম্পন্ন করে থাকে। এতে দেহের শেষ প্রান্তে একজোড়া কার্যকরী শ্বাসছিদ্র থাকে। এক্ষেত্রে এগুলো ডিমের পেডিসেল পোষকের দেহত্বকে ঢুকে থাকে এবং শ্বাসনালীর মতো কাজ করে থাকে। এই লার্ভা তার পিছন প্রান্তের শ্বাসরন্ধ্রগুলো ঢুকিয়ে রাখে এবং পরিবেশের বাতাস থেকে শ্বাসক্রিয়াটা সম্পন্ন করে থাকে। কিছু পরজীবী লার্ভা আছে তাদের পোষকের ট্রাকিয়াল তন্ত্রে উক্ত উদ্ভিদগুলোর সাথে যুক্ত থাকায় ফলে গৃহীত যে অক্সিজেন আছে সেখান থেকে গ্রহণ করে নেয়। অর্থাৎ উদ্ভিদ থেকেও এরা যে অংশটা আছে সেটা ঢুকিয়ে দিয়ে এভাবে উদ্ভিদের যে অক্সিজেন বা হচ্ছে গিয়ে পোষকের যে অক্সিজেন সেইভাবে করে ওরা শ্বাসের যে শ্বসন যে ক্রিয়াটা সেটা হচ্ছে গিয়ে সম্পন্ন করে। এই হলো গিয়ে আমাদের পরজীবীয় শ্বসন প্রক্রিয়া। তো আর্থ্রোপোডা যেহেতু অনেক বড় একটা পর্ব এবং সর্ববৃহৎ পর্ব এরা প্রাণী জগতের মধ্যে, তো এদের যে প্রাণীগুলো আছে সেটা হচ্ছে কি বিভিন্ন স্থানে বসবাস করছে, পাহাড় পর্বত, সমুদ্রের তলদেশ, বালুকাময় স্থানে সর্বত্র এদের বিচরণ। তো সেইখানে যেখানেই থাকুক না কেন সেই অনুযায়ী হচ্ছে এদের যে শ্বসন ক্রিয়াটা বা শ্বসনের যে অবস্থাটা সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন যে প্রকারগুলো রয়েছে এই এতগুলো প্রকারের মাধ্যমে এরা শ্বসন ক্রিয়াটা সম্পন্ন করে থাকে এবং এদের জীবনটা অতিবাহিত করে বা এদের যে লাইফ সাইকেল সেই লাইফ সাইকেলটা সম্পন্ন করে। এবং এটা হচ্ছে 3 উপায়ে হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে জলজে যারা থাকে জলজ শ্বসনাঙ্গ দ্বারা আর্থ্রোপোডা জলজভাবে হয়ে থাকে এবং স্থলজভাবে হয়ে থাকে, এবং পরজীবী এই 3টে উপায়ের মাধ্যমে হচ্ছে কি এদের শ্বসনাঙ্গের যে বৈচিত্র্যপূর্ণ যে শ্বসনাঙ্গগুলো সেগুলো হচ্ছে গিয়ে দেখা যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।